আমরা যদি এখন কোনো ডাক্তারের কাছে যাই, যদি আমি বলি আমার কিছু প্রবলেম হচ্ছে, ডাক্তারবাবু কি বলবে, আপনি আগে পরীক্ষা করে আসুন। বাট আজ থেকে 5,500 বছর আগে কোথায় প্রবলেমটা হয়েছে যদি আপনি বলতে পারেন, তাহলে ওরা বুঝে যেত যে প্রবলেমটা কেন। যেখানে কিনা একটা মানুষ 100 বছর, 200 বছর, 300 বছর বাঁচত আমরা শুনেছি, এখন মানুষ তো খুব বেশি হলে 50 বছর পার করতেই পারছে না। আমি তো এটাও শুনেছিলাম যে এই যে চিকেন, তন্দুর চিকেনের তো একটা জগৎ চলছে, প্রোটিন পুড়ে গেলে সেটা ক্যান্সারাসও হতে পারে। আমাদের শরীরে ননভেজ খাবার প্রয়োজনীয়তাই নেই, কিন্তু আমাদের দেশের স্লোগান কি দুধ না খেলে হবে না ভালো ছেলে। দুধ কিন্তু আমাদের খাবার নয়। আয়ুর্বেদা সায়েন্স মানুষকে বলছে প্রকৃতির অঙ্গ। তাহলে এই প্রকৃতির খাবার যদি একটা মানুষ খেতে পারে, তাহলে কিন্তু মানুষ 120 বছর বাঁচতে পারে। তাহলে একজন প্রফেশনাল নিউট্রিশনিস্ট হিসাবে যখন বিভিন্ন সমস্যা নিয়ে পেশেন্টরা আসছে আপনার কাছে, আপনারা প্রথমে কি ধরনের কনসাল্ট করেন তাদেরকে? বেসিক্যালি আজকের যে সমস্ত সমস্যাগুলো তাদের মাথার মধ্যে ঢুকে গেছে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার, আলসার, এই সম্বন্ধে তাদের ধারণা হওয়া দরকার। কারণ এই রোগটা আদৌ কি রোগ, এর জন্য কি চিকিৎসা দরকার, না এর জন্য অন্য কিছু প্রয়োজন? মানে এরকম সমস্যা নিয়ে তো আসে প্রচুর মানুষ আছে, রোজই প্রচুর মানুষ আছে, রোজ গ্যাস অ্যাসিডিটি, কনস্টিপেশনের প্রবলেম, পাইলসের প্রবলেম, সেক্সুয়াল ডিসঅর্ডার, কারো চোখ প্রবলেম হয়ে গেছে, দাঁতের প্রবলেম হয়ে গেছে, স্কিনের প্রবলেম হয়ে গেছে, 15 বছর 20 বছর তারা বিভিন্ন হসপিটালে ঘুরে বেরিয়েছে, ডাক্তারের কাছে গেছে, সারেনি, বাধ্য হয়ে তারা অল্টারনেটিভ কিছু খোঁজার চেষ্টা করেছে, ওষুধ খেয়ে ক্ষণিকের তৃপ্তি। তারপরে যখন আমাদের কাছে আসে তখন তাকে আমরা কি করি, প্রথমে বোঝাই যে প্রবলেমটা কি, আগে আপনি বুঝুন, না হলে কিন্তু আপনি এটা থেকে মুক্তি পাবেন না। তারা মনে করে এটা আর কেউ সমাধান দিতে পারে, কিন্তু আমাদের বডির মেকানিজম বলছে যে তোমার প্রবলেম তুমি সারিয়ে ফেলতে পারো, সেরকম তোমার বডিতেই কিন্তু মেকানিজম আছে। যদি আজকে আমরা বলি যে ভারতবর্ষের বুকে এলোপ্যাথি যে ট্রিটমেন্ট প্রসেস, সেটা খুব বেশি হলে হয়তো আমরা 500 বছর আগে পেয়েছি, খুব বেশি হলে তাও ওয়েস্টের থেকে পেয়েছি। কিন্তু এর আগে 5,500 বছর আগে আমাদের ভারতবর্ষে কিন্তু আয়ুর্বেদা যে এডুকেশন হেলথ সিস্টেম, সেটা কিন্তু চালু হয়ে গেছিল। তারা যেটা বলছে, যেমন আজকে মডার্ন মেডিকেল সায়েন্স কি বলছে, যে 8,500 রকমভাবে নাকি মানুষ অসুস্থ হতে পারে, 8,500 রকমভাবে লোকের অসুখ হতে পারে। কিন্তু আয়ুর্বেদা সায়েন্স কি বলছে, শুধুমাত্র তোমার শরীরে বায়ু বেড়ে গেলেই তোমার শরীর খারাপ হতে পারে। কীরকম একটু ভালো? তার মানে আয়ুর্বেদা সায়েন্স মানুষকে বলছে প্রকৃতির অঙ্গ। কারণ প্রকৃতি যেভাবে টিকে থাকে, একটা মানুষ সেভাবেই টিকে থাকে। একটা প্রকৃতি টিকে থাকে কিভাবে? সূর্যের আলো, বাতাস এবং তার সঙ্গে সঙ্গে জল, এই তিনটের ব্যালেন্সে একটা প্রকৃতি টিকে থাকে। যেমন সূর্যের আলো মানে কি, যদি 7 দিন আলো না আসে তাহলে কি হবে? গাছপালা মারা যাবে, মানুষ মরে যাবে, জীবজন্তু পুরো ধ্বংস হয়ে যাবে। এবং এই সূর্যের আলো যেভাবে পৃথিবীতে আসছে, সেই জিনিসটা কিন্তু একটা দেখার ব্যাপার। তার কারণ সেই টেম্পারেচারটা যেটা মানুষ সহ্য করতে পারবে, যদি সূর্যের আলো খুব বেশি চলে আসে কাছে, সেটাও কিন্তু মুশকিল। আবার টেম্পারেচার যদি খুব দূরে চলে যায়, মানে সূর্য যদি খুব দূরে চলে যায়, তাতেও কিন্তু পৃথিবী অনেক ঠান্ডা হয়ে যাবে। তখন কি হবে, সেটাও বরফে ঢেকে যাবে, মানুষের পক্ষে, জীবের পক্ষে বাঁচা খুব মুশকিল হয়ে যাবে। তার মানে সূর্যের আলো দরকার পৃথিবীতে একটা পরিমার্জিত। আবার পৃথিবীতে জল দরকার, জীবন, কারণ জল থেকেই মানুষের জীবন সৃষ্টি হয়েছে। প্রকৃতির প্রতিটা প্রাণী জল থেকেই সৃষ্টি হয়েছে। এবং আমরা যখন মায়ের পেটে থাকি, তখনও কিন্তু মায়ের পেটে আমরা জলের ভেতর ডুবেই থাকি। তার মানে জীবন সৃষ্টি জল থেকে। আবার এই পৃথিবীতে বায়ু, বাতাস যদি না হয়, তাহলে কিন্তু বৃষ্টিপাত হবে না, মেঘ এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাবে না। এবং বায়ুর কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রচুর পরিমাণে দরকার। এই জল, বায়ু আর সূর্যর উত্তাপ, এই তিনটের ব্যালেন্সে কিন্তু একটা পৃথিবী। এই তিনটে ব্যালেন্স আছে বলে কিন্তু একটা পৃথিবী হয়েছে। এরকম ব্যালেন্স যদি অন্য কোথাও, অন্য গ্রহে পাওয়া যেত, তাহলে কিন্তু সেখানে একটা পৃথিবী সৃষ্টি হতে পারত, জীবন সৃষ্টি হতে পারত। ঠিক একই রকমভাবে যদি একটা মানব শরীরকে আমরা দেখি, ওরাও কিন্তু প্রকৃতির অঙ্গ। ওই একই জিনিস মানব শরীরেও আছে, মানে ওখানেও কিন্তু তাপ আছে। আমি যদি আমার শরীরকে ছুঁয়ে দেখি, দেখুন এখানেও একটা টেম্পারেচার আছে, দ্যাট ইজ 98 ডিগ্রি ফারেনহাইট। যদি এটা বেড়ে যায়, 110 ডিগ্রি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বাঁচব না। আবার যদি এটা ঠান্ডা হয়ে যায়, 2 ডিগ্রি 3 ডিগ্রি হয়ে যায়, তাহলে তো আমরা মরেই গেছি। আবার আমাদের শরীরে কিন্তু জলও আছে, আমাদের রক্ত, আমাদের শরীরের মধ্যে কোষ, সব কিছু কিন্তু জল আছে। প্রায় 70% আমাদের শরীরে কিন্তু জল দেখা যায়। এর সঙ্গে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বায়ু, বাতাস, তার মানে একটা পৃথিবীকে সৃষ্টি করেছে যে উপাদান, ওই একই উপাদান আমাদের শরীরকেও সৃষ্টি করেছে। আয়ুর্বেদিক সায়েন্সে এটাকে বলছে যে আমাদের যে শুধু উপাদান সৃষ্টি করেছে তা নয়,
এরা আমাদের শরীরকে ডোমিনেটও করছে, কন্ট্রোল করছে, আমাদের শরীরকে সুস্থ থাকার জন্য, অসুস্থ থাকার জন্য এরাই নিয়ন্ত্রণ করছে। যেমন কি আমাদের মাথা থেকে বুক পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু জল। মানে আমরা যদি এখন কোনো ডাক্তারের কাছে যাই বা মেডিকেল সায়েন্সের কাছে যাই, যদি আমি বলি আমার কিছু প্রবলেম হচ্ছে, ডাক্তারবাবু কী বলবে, আপনি আগে পরীক্ষা করে আসুন। বাট আজ থেকে 5,500 বছর আগে কোথায় প্রবলেমটা হয়েছে যদি আপনি বলতে পারেন, তাহলে ওরা বুঝে যেত যে প্রবলেমটা কেন। যদি মাথা থেকে বুক পর্যন্ত কোনো প্রবলেম হয়, সেটা খাসি হতে পারে, সর্দি হতে পারে, চোখের প্রবলেম হতে পারে, গলার প্রবলেম হতে পারে, বুকের প্রবলেম হতে পারে, অনলি বিকজ অফ জল। মানে জল শরীরে হয় বেড়ে গেছে, জল শরীরে নয় কমে গেছে। এবার এটা আমি বললেই তো হবে না, আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। সাপোজ আমি বৃষ্টিতে খুব করে ভিজেছি, আমার কিন্তু হাঁটুতে ব্যথা হবে না। আমার কোথায় ব্যথা হবে? আমার গলায় কাশি হতে পারে, আমার নাকে সর্দি হতে পারে, আমার বুকে কফ বসে যেতে পারে। তার মানে এই জায়গায় কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে। তার মানে জল বাড়ার সঙ্গে সঙ্গে আমার কোথায় সমস্যা হবে? মাথা থেকে বুক। আবার আমার বুক থেকে নাভি পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু উত্তাপ। মানে আমার পেটের খাবার দাওয়া হজম, বদ হজম, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু উত্তাপ। যেমন মা ঠাকুমা বলে না যে ভাত খাওয়ার সময় জল খেতে নেই। তার কারণ কি? ভাত খাওয়ার সময় আমাদের শরীরের অগ্নি বা উত্তাপ বাড়ে। সেই সময় যদি আমি জল খেয়ে ফেলি, তার মানে ঠান্ডা হয়ে গেলে আমার হজমের প্রবলেম হয়ে যাবে। আমাদের নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত এই জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ করে বায়ু। তার মানে আমাদের কোলন, আমাদের সেক্সুয়াল অর্গান, আমাদের হাঁটু, কোমর, এখানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, চোখ বন্ধ করে বলা যায় এটা বায়ুর প্রবলেম। আয়ুর্বেদিক ভাষায় এই বায়ুকে বলা হয় ভাতা। আর আমাদের যে উত্তাপ, টেম্পারেচার, একে বলা হয় পিত্ত। আর যদি জল, তাকে বলা হয় কাফা। তার মানে কাফা, পিত্ত অ্যান্ড ভাতা, এই তিনটের ব্যালেন্স আমাদের সুস্থ শরীর। আবার যদি পৃথিবীর ক্ষেত্রে দেখি, সূর্যের উত্তাপ মানে পিত্ত, জল মানে কাফা, আর যত বায়ু, দ্যাট ইজ কল ভাতা। তার মানে ওখানে পিত্ত, কাফা, ভাতার ব্যালেন্স, একটা হেলদি পৃথিবী। আমাদের শরীরে কাফা, পিত্ত, ভাতা, তার একটা ব্যালেন্স, সুস্থ শরীর। যখন এই ব্যালেন্স ইমব্যালেন্স হচ্ছে, পৃথিবীতেও প্রবলেম ঘটছে। যখন এই ব্যালেন্স ইমব্যালেন্স হচ্ছে, আমার শরীরেও কিন্তু প্রবলেম ঘটছে। এবার কখন ইমব্যালেন্স হয়? যখন আমার শরীরে বায়ুর প্রবলেম হচ্ছে। মানে আমার শরীরে একমাত্র বায়ুর প্রবলেম হলেই তখনই কিন্তু আমার শরীরে কোনো না কোনো প্রবলেম। এবার প্রশ্ন আসতে পারে, বায়ুর প্রবলেম কেন, কী কারণে হচ্ছে? বায়ুর প্রবলেম হচ্ছে আমাদের খাবার দাবারের জন্য। মানে যখন আমি ভুল খাবার খাচ্ছি, বেশি খাবার খাচ্ছি, খিদে নেই এমন খাবার খাচ্ছি, কিংবা খাবারের মধ্যে কোনো ডিএনএ নেই। ডিএনএটা কি? ডিএনএটা হচ্ছে খাবার দাবারের বেসিক্যালি ঠিকানা, সোর্স। মানে খাবার দাবার যখন নেচার মেড হয় বা নেচার থেকে আসে, তার একটা নিজস্ব টেস্ট থাকে, তার একটা ফাইবার থাকে, তার একটা গন্ধ থাকে। এগুলো কিন্তু তাকে বলা হয় ডিএনএ। এই ডিএনএটাকে শরীর চিনতে পারে। যেমন আমি, যদি আমাকে কেউ বলে সমীর কুমার ধারা, কলকাতা, তুমি কিন্তু কোনোদিন খুঁজে পাবে না। কারণ আমার একটা বিল্ডিং আছে, আমার একটা ফ্ল্যাট নাম্বার আছে, আমার একটা এরিয়ার পোস্ট অফিস আছে, পিনকোড আছে, এই সমস্তগুলো দিলে তবেই তুমি খুঁজে পাবে। ঠিক তেমনি খাবারের ভেতরেও কিন্তু ডিএনএ থাকে। যেমন তুমি একটা আমের আঁটিকে যদি আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে দাও, সেটা কিন্তু গাছ বেরোবে না। তার কারণ কি? তার ডিএনএটা ডিস্ট্রয় হয়ে গেছে, তার সোর্স কোডটা নষ্ট হয়ে গেছে। ঠিক তেমনি খাবারের মধ্যেও কিন্তু ডিএনএ থাকে। সেটা যখন শরীর চিনতে পারে, তখনই কিন্তু শরীর তাকে হজম করতে পারে। আর যখন চিনতে পারে না, তখন তাকে হজম করতে পারে না। আর যখনই চিনতে পারলো না, তখন ওই খাবারটা কিন্তু শরীরে এসে পড়ে থাকে। এবং পড়ে থাকা মানে কি? শরীর সেটা পড়ে পড়ে পচছে। এই পচে যাওয়ার ফলে আমাদের শরীরে তৈরি হয় আমা। আমাটা কিভাবে তৈরি হচ্ছে? আমাদের শরীরে যে মিউকাস মেমব্রেন, আমা মিন্স যদি তুমি জিভ দিয়ে এই গালের ভেতরে ঘষো, দেখো একটা হড়হড়ে একটা পিচ্ছিল জিনিস পাচ্ছি, এটাকে বলছে মিউকাস মেমব্রেন। মানে আমাদের বডির ভেতরে যে গাট সিস্টেম আছে, কোলন আছে, তার ভেতরকার যে লাইন, দ্যাট ইজ কল মিউকাস মেমব্রেন। এই মিউকাস মেমব্রেন ওই খাবার পচে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরাও কিন্তু পচে যায়। এই যে পচে যাওয়া মিউকাস মেমব্রেন, এটাকে বলছি আমরা আমা বা আমাশা। আমাদের শরীর যখন ব্লাড যখন এই ফুড বা নিউট্রিশনকে কালেক্ট করছে আমাদের লার্জ ইন্টেস্টাইন থেকে বা স্মল ইন্টেস্টাইন থেকে, তখন কিন্তু বাই ডিফল্ট ও আমাকেও কিন্তু কালেক্ট করছে। আমা এই যে টক্সিন, এই টক্সিন আমাদের শরীরে, সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এটাকে বিষও বলতে পারি। তার মানে আমি এমন খাবার খেলাম, আমার শরীরকে আমি করলাম বিষাক্ত। এই বিষ যখনই শরীরে বাড়ছে, তখনই আমার শরীরে বায়ু বাড়ছে বা ভাতা বাড়ছে। এই বেশি হয়ে যাওয়া বায়ু আমাদের শরীরে যেখানে যেখানে গিয়ে ধাক্কা দিচ্ছে, সেখানে গিয়ে মেডিকেল প্রবলেম। মানে যদি এটা বুকে গিয়ে প্রেশার ক্রিয়েট করে, দ্যাট ইজ আমি হার্টের প্রবলেম অনুভব করছি। এই বায়ু বেড়ে গিয়ে যদি আমার গলার প্রেশার ক্রিয়েট করে, আমি থাইরয়েডের প্রবলেম অনুভব করছি। এই বায়ু যদি মাথায় গিয়ে প্রেশার ক্রিয়েট করে, আমি মাইগ্রেনের প্রবলেম অনুভব করছি।
এই বায়ু বেড়ে গিয়ে যদি হাঁটুতে প্রবলেম সৃষ্টি করে তাহলে আমি আর্থারাইটিসের প্রবলেম অনুভব করছি। তাহলে সমস্ত কিন্তু একই প্রবলেম, নাম আলাদা আলাদা। যখন হাঁটুতে প্রেশার দিচ্ছে আর্থারাইটিস, গলায় প্রেশার দিচ্ছে থাইরয়েড, পেছনে প্রেশার দিচ্ছে আমি তাকে বলছি স্পন্ডেলাইটিস, মাথায় প্রেশার দিচ্ছে তাকে বলছি মাইগ্রেন। তার মানে সমস্ত প্রবলেমের শুরুয়াত খাওয়া দাওয়া দিয়ে, ওই বায়ু বেড়ে যাওয়া দিয়ে। তার মানে কোনো মানুষ যদি বায়ুকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারে, এই বায়ুটা হচ্ছে আয়ুর্বেদের হিসাবের বায়ু। হ্যাঁ, আয়ুর্বেদের হিসেবে বায়ু, যাকে আমরা ভাতা বলছি। এবার এই বায়ু নিয়ন্ত্রণ কি করে হবে? আমার খাওয়া নিয়ন্ত্রণ হলে। তার মানে ফুডকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমার বায়ু নিয়ন্ত্রণ হয়ে যাবে। মানে ফুড হ্যাবিট এমন একটা বিষয় যেটা সূত্র ধরে অনেক রোগ সারানো যায়। ডেফিনেটলি মেডিকেল ভাষায় যেমন আমরা বলি, যদি আমাদের লিভার ডিসঅর্ডার হয়ে যায়, তার কারণ আমাদের খাবার দাবারের গড়বড়ের ফলে বা বেশি খাওয়ার ফলে, ভুল খাওয়ার ফলে আমাদের লিভার খারাপ হয়ে যায়। কারণ লিভার সমস্ত খাবারের ছাড়পত্র দেয়, সেটা বডি নেবে কি নেবে না। আমরা যদি মেডিসিন খাই সেটাকে রাখবে কি রাখবে না, তাহলে বডি তার ডিসিশন মেকার লিভার। এই লিভার যখন আস্তে আস্তে খারাপ হতে থাকে, এটাকে কিন্তু মেডিকেল ভাষায় বলা হয় মেটাবলিক সিনড্রোম। তার মানে মেটাবলিক সিনড্রোম যখনই আমার শরীরে হলো বা আমার শরীরে লিভার ডিসঅর্ডার হলো, তার জন্য কারোর শরীরে ক্যান্সার হতে পারে, কারোর শরীরে আলসার হতে পারে, কারোর শরীরে থাইরয়েড হতে পারে, কারোর শরীরে সেক্সুয়াল ডিসঅর্ডার হতে পারে, কারোর শরীরে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, কারোর শরীরে আদার্স কিছু প্রবলেম হতে পারে। তার মানে সমস্ত ইন্টারনাল মেডিকেল প্রবলেম, মানে বডি যে সমস্ত রোগকে সৃষ্টি করছে, সেই মেডিকেল প্রবলেমের সৃষ্টি হওয়ার পেছনে কিন্তু একমাত্র দায়ীকে লিভার। দ্যাট ইজ কল মেটাবলিক সিনড্রোম, দ্যাট ইজ কল, যদি আয়ুর্বেদিক ভাষা বলা যায়, ভাতা, বায়ু। তার মানে এই লিভারকে ঠিক করার জন্য কি প্রয়োজন? প্রকৃত খাবার। কোনো মানুষ যদি প্রকৃত খাবার খেতে পারে তাহলে তার লিভার ঠিক হয়ে যেতে পারে। আর লিভার যদি ঠিক হয়ে যায় তাহলে তার ক্যান্সারও সেরে যেতে পারে, আলসারও সেরে যেতে পারে, ডায়াবেটিসও সেরে যেতে পারে, তার আদার্স প্রবলেমও সেরে যেতে পারে। এটার সঙ্গে সঙ্গে আরেকটা প্রবলেম কী হয়, যখনই আমাদের এই লিভার ডিসঅর্ডার হয়, আমাদের কোলনও ডিসঅর্ডার হয়ে যায়। কেন? তার কারণ তুমি ভুল খাবার খাচ্ছ, ওটা শরীর থেকে বেরোবে না, তাতে ফাইবার নেই, সেটাকে হজম করতে শরীর পারেনি। তার ফলে ওটা থেকে কি হচ্ছে, আমার শরীর থেকে, কোলন থেকে ওটা বেরোতে পারছে না, ওটা শুকিয়ে থাকছে, পড়ে থাকছে, আস্তে আস্তে আমার কোলন ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। এই যে কোলন ডিসঅর্ডার হলো, যেমন ধরো কলকাতার পৌরসভার সব ড্রেনেজ সিস্টেম খারাপ, তখন যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? কলকাতা জলে ভেসে যাবে, সেখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, সেখানে মশা মাছি বেড়ে যাবে। আমাদের শরীরেও ঠিক একই রকম, যদি সেখানে কোলন ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমাদের বায়ুর প্রবণতা কনস্ট্যান্ট বেড়ে যাবে। তাহলে কোলন যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমার এই যে লিভার ডিসঅর্ডার, এই যে মেটাবলিক সিনড্রোম তোমার শরীরে হয়ে যাবে। তার মানে দুটো প্রবলেম তোমার শরীরে সাইমালটেনিয়াস টাইমে হচ্ছে, মেটাবলিক সিনড্রোম, কোলন ডিসঅর্ডার। আমি যদি সুস্থ হতে চাই তাহলে আমাকে কি করতে হবে? মেটাবলিক সিনড্রোম মানে লিভারকে ঠিক করে ফেলতে হবে, কোলনকে ক্লিন করে ফেলতে হবে, এবং সেটা ন্যাচারাল প্রসেস, খাবার দাবারের মাধ্যমে। যেমন তুমি জ্যোতিষীগিরি করতে পারো কাল থেকে। যতজন পৃথিবীতে চশমা পরে আছে তুমি বলতে পারবে ওর কনস্টিপেশনের প্রবলেম। মানে যতজন চোখে চশমা পরে আছে, তুমি জানবে তার কারণটা হচ্ছে কনস্টিপেশন। যত মোটা চশমা তত তার তীব্র কনস্টিপেশনের প্রবলেম। কারণ পেট যদি সাফ না থাকে তোমার চোখ সাফ থাকবে না। তার মানে চোখের সঙ্গে পেটের সম্পর্ক, পেটের সঙ্গে তোমার সারা শরীরের সম্পর্ক। কারণ পেট তোমাকে দেয় কি? নিউট্রিশন। পেট তোমাকে দেয় ফুয়েল, পেট তোমাকে দেয় এনার্জি। কিন্তু কোন এনার্জি তুমি নেবে? দ্যাট ইজ কল ন্যাচারাল সোর্স। আমরা যদি ন্যাচারাল সোর্স থেকে খাবার খেতে পারি, সেই খাবার আমাদের শরীরে প্রকৃত নিউট্রিশন দেয়। আর যদি আমি প্রকৃত খাবার না খাই, তাকে প্রসেসিং করে খাবার খাই, তাকে ভেজে খাই, পুড়িয়ে খাই, রান্না করে খাই, তাহলে কিন্তু সেটা আমার শরীরে আর খাবার থাকছে না। আমি তো এটাও শুনেছিলাম যে এই যে চিকেন, তন্দুর চিকেনের তো একটা জগৎ চলছে, প্রোটিন পুড়ে গেলে সেটা ক্যান্সারাসও হতে পারে। না, বেসিক্যালি যদি তুমি দেখো আমাদের পৃথিবীতে হার্বিভোরাস প্রাণী যারা, তারা কি করে? তারা গাছপালা খায়, হার্বিভোরাস। যারা কার্নিভোরাস তারা বেসিক্যালি খায় মাংস, মাংসাশী প্রাণীদেরকে বলা হয় কার্নিভোরাস। আর একটা জাতি আছে ওমনিভোরাস, যারা ঘাসপালাও খায়, মাছ মাংস খায়। 1 লক্ষ বছর আগে যখন মানুষ এসেছিল তখন কিন্তু পৃথিবীতে মানুষদেরকে বলা হতো হার্বিভোরাস। কিন্তু এখন যদি তুমি গুগল সার্চ করো তুমি দেখবে মানুষকে বলা হয় ওমনিভোরাস। তার মানে সে গাছপালাও খাচ্ছে, সে মাছ মাংসও খাচ্ছে। কিন্তু মানুষের শরীরকে যদি তুমি অ্যানালাইসিস করো তুমি দেখতে পাবে মানুষের শরীর কিন্তু হার্বিভোরাস। তার যে ডাইজেস্টিভ ট্র্যাক অনলি 30 ফিটস। কিন্তু যদি তুমি কার্নিভোরাস অ্যানিম্যাল, মাংসাশী প্রাণী যেমন কুকুর, বেড়াল কিংবা কুমির, বাঘ, সিংহ, এদের যদি তুমি ডাইজেস্টিভ ট্র্যাক দেখো তাহলে মাত্র 8 ফিট। তারা গিলে খায়, তাদের মুখটা কিন্তু অনেক বড়, তাদের বড় বড় দুটো দাঁত আছে, সেখান থেকে তারা মাংস ছিঁড়ে খেতে পারে।
তুমি যদি মানুষের শরীর দেখো সেখানে কিন্তু এরকম লক্ষণ নেই। এবং যতদিন পর্যন্ত লোহার আবিষ্কার হয়নি, আগুনের আবিষ্কার হয়নি, মানুষ কিন্তু মাংসকে টুকরো করে খেতে পারতো না, পুড়িয়ে খেতে পারতো না। তার মানে মানুষ যেদিন পুড়িয়ে খেতে পেরেছে, কেটে খেতে পেরেছে, তার আগে পর্যন্ত মানুষ ছিল হার্বিভোরাস। যেদিন থেকে পুড়িয়ে খেতে পারছে, কেটে খেতে পারছে, সেদিন থেকে মানুষ হয়ে গেছে কার্নিভোরাস নয়, একদম ওমনিভোরাস। এটা কিন্তু একটা মানুষের জীবনের শরীর খারাপ হওয়ার জন্য মেন প্রবলেম। আমাদের শরীরে ননভেজ খাওয়ার প্রয়োজনীয়তাই নেই। আমাদের শরীরে নিরামিষাশী হয়ে গেছে আমিষাশী। তার মানে আমাদের শরীরের জন্য যত অ্যানিম্যাল প্রোটিন, অ্যানিম্যাল খাবার, সেটাই কিন্তু বিষের কাজ করছে। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে মানুষের কিন্তু মেন খাবার হয়ে গেছে অ্যানিম্যাল প্রোটিন। সে মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, দুধ খাচ্ছে, ছানা খাচ্ছে, মাখন খাচ্ছে, পনির খাচ্ছে, ঘি খাচ্ছে, বাটার খাচ্ছে, দুধ খাচ্ছে। দুধ কিন্তু আমাদের খাবার নয়। কারণ তুমি দেখবে যত স্তন্যপায়ী প্রাণী, তাদের যে মা তাদেরকে দুধ দেয়, বাচ্চাদের দুধ দেয়, খুব বেশি হলে 1 বছর। তারপর যখন বড় হয়ে যায় তখন কিন্তু তার দুধ থাকে না। তাহলে প্রকৃতি বলছে তুমি বড় হয়ে গেছো, তোমার আর দুধ খাওয়া চলবে না। তাহলে এই পৃথিবীতে সবথেকে শক্তিমান যে জন্তু বা প্রাণী, সে হচ্ছে হাতি। সে কত বছর দুধ খায়? কিন্তু আমাদের দেশের স্লোগান কি, দুধ না খেলে হবে না ভালো ছেলে। কারণ দুধে আছে ক্যালসিয়াম, দুধে আছে প্রোটিন, দুধ সুষম খাবার। আমার নিজের মা আমাকে কত বছর দুধ খাইয়েছে? খুব বেশি হলে 1 বছর। কিন্তু তারপরে আমি গরুর দুধ খেয়েছি, মোষের দুধ খেয়েছি, পারলে আমি বাঘের দুধও খাচ্ছি, প্যাকেট দুধ খাচ্ছি। তাহলে এই দুধই কিন্তু আমাদের শরীরে অটোইমিউন ডিজিজের কারণ। এই দুধেই কিন্তু আছে ক্যাসিন, যেটা কিনা ক্যান্সারের কারণ। তার মানে এই যে আমিষ খাবার তুমি বললে, আমিষ খাবারের জন্য এই যে প্রবলেম হচ্ছে, আমিষ খাবার বেসিক্যালি কি আমাদের শরীরের অ্যানিম্যাল প্রোটিন টক্সিনকে বাড়াচ্ছে, অ্যামোনিয়াকে বাড়াচ্ছে, সালফারকে বাড়াচ্ছে, ইউরিক অ্যাসিডকে বাড়াচ্ছে। তাহলে একটা মানুষের কিডনি রিলেটেড প্রবলেম, একটা মানুষের হার্ট রিলেটেড প্রবলেম, ইউরিক অ্যাসিড রিলেটেড প্রবলেম অনলি বিকজ অফ তার ওই অ্যানিম্যাল ফুড খাওয়ার জন্য। কারণ একটা ছাগলকে যদি তুমি বেশি বেশি করে মাছ মাংস খাওয়াও, ও মনে হয় 7 দিনের বেশি বাঁচবে না। আজকে মানুষ কিছুটা অ্যাডাপ্টেশন করে ফেলেছে, সেই জন্য হয়তো মানুষ খুব বেশি করে টানা হিচড়ে করে হয়তো 30 বছর বেঁচে আছে, তারপরে তার তো রোগ শুরু হয়ে যাচ্ছে। যেখানে কিনা একটা মানুষ 100 বছর, 200 বছর, 300 বছর বাঁচত আমরা শুনেছি। এখন মানুষ তো খুব বেশি হলে 50 বছর পার করতেই পারছে না। তার আগে মানুষের কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে, হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে, লাংসের প্রবলেম হয়ে যাচ্ছে, ডায়াবেটিস তো ঘরে ঘরে চলে এসেছে, এখন ব্লাড প্রেশার চলে এসেছে। তার কারণ শুধুমাত্র তার ফুড প্রবলেম। আপনি একটা ট্যাগলাইন বলছিলেন যে আপনি তৈরি করেছেন, যে বিনা ওষুধে 100 বছর বা বেসিক্যালি আমাদের কাছে যারা আসে তাদেরকে আমরা একটা জিনিস শেখাই, 100 ইয়ার্স হেলদি মেডিসিন ফ্রি লাইফ। মানে 100 বছর সুস্থ নিরোগ, ওষুধ ছাড়া বাঁচতে পারবে। বেসিক্যালি এটা আমার ট্যাগলাইন নয়। যদি আমরা ব্লু জোন সায়েন্স নিয়ে একটু পড়াশুনো করি, পৃথিবীতে এরকম 5খানা জায়গার কথা আমরা পাবো যেখানে মানুষ এখনও 120 বছর বাঁচে, উইদাউট ওষুধ, উইদাউট ডাক্তার, মানে অ্যাভারেজ এজ। ওখানে 80 বছরে মারা গেলে বলে আর্লি ডেথ। মানে স্পেসিফিক, যে হ্যাঁ আমিও শুনেছিলাম, স্পেসিফিক বেশ কিছু পৃথিবীর জিওগ্রাফিক্যাল লোকেশন রয়েছে, জাপানে আছে, অস্ট্রেলিয়াতে আছে, এরকম কিছু কিছু জায়গা। সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ এখন 120 বছর বাঁচে, যাদেরকে আমরা ব্লু জোন সায়েন্স বলছি। আবার যদি আমি আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডের কথাও বলি, জারোয়া, যাদেরকে হয়তো বলবো অসভ্য, তারা হয়তো আমাদের মতো শিক্ষা দীক্ষা জানে না, মোবাইল ফোন ইউজ করে না, পড়াশুনো জানে না, কিন্তু শারীরিকভাবে যদি আমি দেখি তারা কিন্তু অনেক সুস্থ। করোনাতে যত বেশি মারা গেছে মানুষ বিভিন্ন লন্ডন, চেন্নাই, বম্বে, কলকাতা, দিল্লি এসব জায়গায়, আমি যদি জারোয়ার ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু মানুষ মারা যায়নি। কারণ তারা কিন্তু অনেক সুস্থ, তার কারণ তাদের ইমিউনিটি পাওয়া তাকে বাঁচিয়ে রেখেছে। কী কারণে? কারণ তারা প্রকৃতির সঙ্গে বড় হয়, প্রকৃতির খাবার খায়। ঠিক ব্লু জোন সায়েন্সের মানুষরাও কিন্তু প্রকৃতির খাবার খায়। তাহলে এই প্রকৃতির খাবার যদি একটা মানুষ খেতে পারে, তাহলে কিন্তু মানুষ 120 বছর বাঁচতে পারে। সুতরাং এটা আমার স্লোগান নয়, এটা অলরেডি প্রমাণিত স্লোগান, 100 ইয়ার্স হেলদি মেডিসিন ফ্রি লাইফ।